একজন শিক্ষক যিনি জাতি গড়ার দায়িত্ব কাজ করেন, সেই শিক্ষক যখন রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে নীতি নির্ধারণের কাজ করছেন, সেই সময়টাতে হয়তো আমাদের মতন যারা সাধারণ মানুষ আছেন তারা অনেকটাই নির্ভর থাকেন। কারণ নীতি নির্ধারণ করছেন একজন শিক্ষক, যার হাতে আমরা একেবারে নিশ্চিন্তে রাষ্ট্রের ভার ছেড়ে দিতে পারি। ঠিক সেরকমই একজন মানুষ, বাংলাদেশের খুবই জনপ্রিয় একজন মন্ত্রী, বলা চলে বাংলাদেশের অন্যতম আলোচিত একজন প্রতিমন্ত্রীর সাথে আজকে আমরা একান্ত আলাপচারিতায় এসেছি। দর্শক, ঈদের এই বিশেষ রাজনীতিকের অন্দরে আজকে আমাদের মুখোমুখি হয়েছেন, অর্থাৎ বলা যায় আমাদেরকে সময় দিয়েছেন মাননীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আলী আরাফাত এমপি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সেই সাথে শুরুতে ঈদ মোবারক জানাচ্ছি। কেমন আছেন? আপনাকে ঈদ মোবারক। আছি, আমি ভালো আছি, ধন্যবাদ। যে কথাটা দিয়ে শুরু করেছিলাম, ইন্ট্রোডাকশনের জন্য বিশেষ করে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। মাননীয় প্রতিমন্ত্রী, যে কথাটা দিয়ে শুরু করেছিলাম, আপনি শিক্ষকতা করেছেন দীর্ঘদিন, অর্থাৎ একেবারে সাধারণ ছাত্রছাত্রীদের সাথে আপনার কথা বলার সুযোগ হয়েছে। সেখান থেকে আসলে রাজনীতি একটা দীর্ঘ নিশ্চয়ই আপনার যাত্রাটি ছিল। সেই জার্নিটা একটু শুনতে চাই। এই যে এত মানুষের সাথে মিশেছেন, এত ধরনের জনগণের কাছাকাছি যাওয়ার আপনার সুযোগ হয়েছে, আপনার নির্বাচনী এলাকা ঢাকা 17, সেখানে আমরা সবসময় দেখেছি যে আপনি একেবারে রুট লেভেল থেকে শুরু করে প্রত্যেকের সাথে নিজে গিয়ে আসলে কথা বলেছেন। সেই যাত্রাটা যদি একটু বলেন। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি ঠিকই বলেছেন, আমি রাজনৈতিকভাবে সবসময় সচেতন থাকার চেষ্টা করেছি এবং রাজনৈতিকভাবে অ্যাক্টিভ থাকারও চেষ্টা করেছি আমার মতো করে। এবং যেহেতু রাজনীতির ব্যাপারে আমার একটা আগ্রহ ছিল, সেই আগ্রহের জায়গা থেকে আসলে বলতে পারেন যে আমি শিক্ষকতা পেশা বেছে নিয়েছিলাম। কারণ আমার মনে হয়েছিল যে আমি বাংলাদেশের রাজনীতিতে যদি কন্ট্রিবিউট করতে চাই, তাহলে এমন একটি পেশা, যে পেশার মাধ্যমে আরও বেশি আমার অবদান রাখার সুযোগ থাকবে। তো যে কারণে আমি শিক্ষকতা পেশাটা বেছে নিই এবং তার মাধ্যমে বাংলাদেশের ইয়াং জেনারেশনের সাথে, আমার স্টুডেন্টদের সাথে ইন্টারাক্ট করার সুযোগ তৈরি হয়। এবং একই সাথে আমি যেভাবে রাজনীতিটা আসলে দেখে আসছি, যে ধরেন বাংলাদেশটা তো এমনি এমনি আসেনি, একটা বিশাল লড়াই, সংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং অনেক আত্মত্যাগের পরে তো যে চিন্তা চেতনা এবং আদর্শ নিয়ে দেশটা স্বাধীন হয়েছে, সেগুলো আপনারা জানেন যে 75-এ 15 আগস্টে আবার ভুলুণ্ঠিত হয়, জাতির জনকে হত্যা করা হয় এবং বাংলাদেশকে উল্টো পথে নিয়ে যাওয়া হয়। তো তার ফলে এই দেশটা আসলে ওই স্বপ্নভঙ্গের একটি যাত্রায় চলে যায়। তখনই আমার মনে হচ্ছে যে আমাদের আসলে কিছু দায়িত্ব আছে, আমরা বাংলাদেশকে আসলে এভাবে ব্যর্থ হতে দিতে পারি না, এত আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এই দেশ। তো তখন আমার মনে হতো যে আমার অবশ্যই নিজের চলার জন্য একটা পেশা থাকতে হবে, এমন কোনো পেশা বেছে নিতে চাই যেখানে আমি রাজনীতিতে কন্ট্রিবিউট করতে পারি। রাজনীতি ছিল আমার কাছে এটাই, যে আদর্শ এবং স্বপ্ন নিয়ে বাংলাদেশটা তৈরি হয়েছে, যে সমাজ আমরা তৈরি করতে চাই, সেই সমাজ তৈরির ক্ষেত্রে আমি অবদান রাখবো আমার মতো করে। সেটাই ছিল আমার রাজনীতি, ওভাবে আমি কাজ করে গেছি। একই সাথে সুচিন্তা ফাউন্ডেশন একটা সংগঠন তৈরি করেছি, সেটি অবশ্য আমি শিক্ষকতা পেশায় যোগ দেওয়ার আরও আগে। সেটিরও কাজ ছিল নতুন প্রজন্মের সাথে যোগাযোগ বৃদ্ধি করা, তাদের সাথে এক ধরনের ইন্টারাকশনের মাধ্যমে কাজ করা। তো সেটি ছিল ব্যাপার মূলত। তরুণদের নিয়ে আপনি কাজ করেছেন? তরুণদের নিয়েই কাজ করেছি মূলত, এবং আমার জন্য সুবিধা হয়েছে এই অর্থে যে শিক্ষকতা পেশার সাথে আসলে রাজনীতির কোনো বিরোধ কখনো দেখিনি, বরং একটা সহযোগী একটা অবস্থান আমি দেখেছি। এবং আমি সত্যি কথা বলতে, ইভেন ক্লাসরুমে আমি আমার যে সাবজেক্টগুলো পড়েছি, আমি কিন্তু কখনো দলীয় রাজনীতির কথা ক্লাসরুমে বলতাম না, বা কখনো বলিনি, বা কাউকে কোনোভাবে কোনো দল পক্ষে বা বিপক্ষে এ ধরনের কথা বলিনি। কিন্তু একটা কথা বলতাম আবার, যে আমাদের সবাইকে অবজেক্টিভলি যে কোনো বিষয় জানা বোঝার চেষ্টা করা উচিত, সত্যটা গ্রহণ করা উচিত, সত্য খুঁজে বের করা উচিত। মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের কথা অবশ্যই বলতাম। আমার অনেক স্টুডেন্টরা হয়তো পড়াশোনা শেষ করে অনেকে দেশের বাইরে যেতে চাইতো পড়াশোনার জন্য, আমি তাদেরকে কখনো মানা করতাম না। আমি বলতাম, যাও, দেশের বাইরে যাও, পৃথিবীর অন্যান্য দেশের অভিজ্ঞতা নিয়ে আসো, পড়াশোনা করে, বাট দেশে আবার ফিরে এসো। এই কাজটি আপনি নিজেও করেছেন ব্যক্তি জীবনে? আমি নিজেও সেটি করেছি। আমি বিদেশে যাওয়ার বিপক্ষে কখনোই ছিলাম না, বরং এনকারেজ করেছি। কিন্তু দিন শেষে দেশে আসা বা দেশের পক্ষে, দেশের জন্য কাজ করা, সেটাই ছিল আমার রাজনীতি। ঈদের দিনটিতে আসলে আমরা আপনাকে পেয়েছি, খুবই গুরুত্বপূর্ণ দায়িত্বে আপনি আছেন, খুবই ব্যস্ততার মাঝে আপনার সময় কাটে। কিন্তু এরপরেও আমি নিশ্চিত যে আমাদের দর্শকরা একটু জানতে চান যে একজন মন্ত্রী তিনি কি আসলে একেবারে সাধারণ মানুষের মতন করে ঈদ পালন করেন, নাকি একটু ভিন্নভাবে ঈদ পালন করেন? মন্ত্রিত্বের স্বাদ পাওয়ার পরে আসলে ঈদগুলো কেমন যাচ্ছে? নিশ্চয়ই এখন আরো অনেক বেশি মানুষের সাথে আপনাকে দিন দেখা করতে হচ্ছে। কিভাবে আসলে দিনটা শুরু করেন? আসলে আমাদের দেশে যেটা হয়েছে, ধরেন ওয়েস্টমিনিস্টার ফর্ম অফ গভর্নমেন্টে যেটা হয়, যে আমি তো আগে এমপি, এবং এমপি হিসেবে আমার কিন্তু একটা কনস্টিটিউয়েন্সি আছে, সংসদীয় এলাকা। সেখানে যারা আছেন তাদের প্রতি আমার একটা দায়িত্ব আছে।
তার সাথে আবার আমি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য, এখানে সাংগঠনিক কিছু দায়িত্ব থাকে, এগুলো পালন করা, এবং একই সাথে আবার মন্ত্রণালয়ের যে দায়িত্ব, তো দায়িত্বগুলো কিন্তু বহুবিধ। তবে এই দায়িত্ব মন্ত্রী হওয়ার পর অবশ্যই শিক্ষকতা পেশা থেকে আমাকে আপাতত কি বলবো এটাকে বিরতি স্থগিত করতে হয়েছে, এটা বিরতি নিতে হয়েছে, কিন্তু শিক্ষকতার যে যে আগ্রহটা সেটা কিন্তু এখনো আছে। আমি এখনো পড়াশোনা করার চেষ্টা করি, যে বিভিন্ন বিষয় নিয়ে ঘাটাঘাটি করা, বোঝা জানা, টুকিটাকি লেখালেখিরও চেষ্টা করি, যেহেতু এখন সময় পেরে ওঠে না। তবে ঈদের বিষয়টা যেটা হচ্ছে যে সমস্ত দায়িত্ব পালন করতে যে সবার সাথেই ঈদ করার যে বিষয়টা, এটা ব্যাপ্তিটা অনেক বেড়ে গেছে আগের তুলনায়, অবশ্যই অনেক বেশি মানুষকে একসাথে হয়তো এখন আপনাকে দেখতে হচ্ছে। নিশ্চয়ই, হ্যাঁ অবশ্যই, এবং ঈদের দিন শুধু না, ঈদের আগে থেকেই শুরু হয় কিন্তু এই দায়িত্বগুলো। ঈদের দিনটা আসলে একটু দীর্ঘায়িত হয়ে গিয়েছে। ছোটবেলার গল্প জানতে চাই, ছোটবেলায় কেমন ছিলেন? আপনি বলছিলেন যে আপনি লেখাপড়া করেছেন, আপনি দেশের বাইরে গিয়েছেন, লেখাপড়া করেছেন। ছোটবেলায় কি ভেবেছিলেন কখনো মন্ত্রী হবেন বড় হয়ে? ছোটবেলায় শুধু না, বড়বেলায়ও কখনো ভাবিনি, কারণ ভাবতে চাইওনি, কখনো এই ধরনের অ্যাম্বিশন ছিলও না আমার, যে আমি আসলে পলিটিক্সটাকে কোনো ক্যারিয়ার হিসেবে নিতেও চাইনি, যে আমি আজকে একটা পদে আছি, তারপরে আস্তে আস্তে আরও উপর দিকে উঠবো বা কোনো একদিন মন্ত্রী হব, আরও কিছু, এগুলো আসলে ভাবিনি কখনো। আমার সবসময় যে ভাবনাটা কাজ করেছে রাজনীতির ব্যাপারে, একটা অঙ্গীকার, একটা কমিটমেন্ট, যে এই দেশটা আমরা যে আত্মত্যাগের বিনিময়ে এতগুলো মানুষের পেয়েছি, এই দেশটাকে আমরা ব্যর্থ হতে দিতে পারি না। কাজে মুক্তিযুদ্ধের চেতনা ফিরে আনা, সেই বাস্তবায়নের ক্ষেত্রে বঙ্গবন্ধু কন্যা যে রাজনীতি করছিলেন, উনাকে সমর্থন করে ওনার হাতকে শক্তিশালী করার জন্য যা করার দরকার, তার সব কিছু আমি করতে চেয়েছি, সেটাই ছিল আমার রাজনীতি। এবং আপনার পরিচয়ের সাথে একটা অন্যতম বড় পরিচয়, আপনি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, সেটি আসলে সর্বোচ্চ গর্ব নিশ্চয়ই আপনাকে এনে দেয়, সেখানে কারো কোনো সন্দেহ নেই। সেটি নিয়ে একটু জানতে চাই, ছোটবেলায় বাবা মার সাথে ঈদগুলো কেমন ছিল, বাবার সাথে আপনার স্মৃতিগুলো কেমন, ঈদের স্মৃতিগুলো যদি একটু বলেন। অনেক ছোটবেলায় তো অবশ্যই ঈদের বিষয়টা আসলে অন্যরকম ছিল, তখনকার বাস্তবতা, তারপরে তখনকার কনটেক্সট একটু আলাদা এখনকার চাইতে। তখন এতগুলো টেলিভিশন চ্যানেল ছিল না, একমাত্র বিটিভি ছিল। বিটিভিতে ঈদের অনুষ্ঠানগুলি একটু অন্যভাবে করা হতো। আর ঈদের দিনে চাইতে আমার মনে আছে একেবারে ছোটোবেলায়, মানে ঈদের আগের চাঁদ রাতটা আরও বেশি মজার ছিল। মানে চাঁদ রাতে মনে হতো যে খুবই, মানে কালকে ঈদ, এটার একটা যে এক্সাইটমেন্ট, দ্যাট ওয়াজ অনেক বেশি ইন্টারেস্টিং ছিল। আর ধরুন খুবই ছোটোবেলায় স্কুলে যখন একবারে ক্লাস 1, 2, 3-তে পড়েছি, তো একটা রেস্ট্রিকশনসের মধ্যে তো আমাদের লাইফ ছিল, যে কখন বিকেলে বের হতে পারবো, বন্ধুত্বের সাথে খেলাধুলো করবো, বাসায় আবার ফিরতে হবে সন্ধ্যা আজান দেওয়ার আগে। তো চাঁদ রাতে এই রেস্ট্রিকশন থাকতো না, যতক্ষণ ইচ্ছা বাইরে থাকো, যেখানে ইচ্ছে যাও, যা ইচ্ছা করো। এই যে সেন্স অফ ফ্রিডম, এটা একটা অদ্ভুত ধরনের অনুভূতি ছিল ওই সময়। তো অবশ্যই, আর ঈদের দিন তো বন্ধু বান্ধবদের সাথে ঘুরোঘুরি করা, সকালে উঠে অবশ্যই ঈদের নামাজ পড়তে যাওয়া, তারপরে ঈদের নামাজ পড়ে বাসায় এসে সালাম করা, সালামি পাওয়া, এটার মধ্যে একটা আলাদা আনন্দ ছিল। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওই দিন সবার দরজা খোলা, সবাই আসতে পারে বাসায়, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আমরাও একসাথে বিভিন্ন বাসায় বাসায় যেতাম। আপনার প্রিয় খাবার কি? আপনার মার হাতের কোনো প্রিয় খাবার ঈদের দিন একেবারে আপনাকে খেতেই হতো, এরকম কিছু মনে পড়ছে? এরকম কিছু আসলে ওই অর্থে নাই, তবে ছিল না, কারণ মোটামুটি যেগুলো রান্না বান্না করা হতো সবগুলোই ভালো লাগতো। তবে আমাদের যেটা একটা ইন্টারেস্টিং ছিল, যে ঈদের সকালবেলা আপনার যেটাকে বলে, ওটাকে কি বলে, খেজুরটা একটু শক্ত হয়ে গেলে এটা কি বলে, খুরমা, রাইট। খুরমা কেটে দুধ দিয়ে খুবই চিনি টিনি খুবই মিষ্টি করে একটা কম্বিনেশন করা হতো। এটা বলা হতো সকালে উঠে আগে এটা খেতে হবে, কারণ ঈদের দিনে তো রোজা রাখা যায় না, তো এটা একটা ট্রেডিশন ছিল। কিন্তু ওই খাবারটা আমার খুব পছন্দের ছিল। একেবারে পারিবারিক একটি আবহে আপনি বড় হয়েছেন, আপনি রাজশাহীর মানুষ, সেখান থেকে আসলে এই যে আপনার পুরো জার্নির কথা আপনি বলছিলেন, পলিটিক্স, মাননীয় প্রধানমন্ত্রীর হয়ে আপনি অনেক ধরনের কাজ করেছেন, অনেকগুলো গুরুদায়িত্ব আপনি পালন করেছেন। আপনি রাজাকারদের যে সময় বিষয়ে যে আমরা যে ধরনের কথাগুলো বলেছি, সে সময় খুবই গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব পালন করেছেন, সেগুলো নিয়ে একটু জানতে চাই। এত ইয়াং বয়সে আসলে এই ধরনের কাজগুলো আপনার কিভাবে মাথায় আসলো? কেন ভাববেন যে এই সব বিষয় নিয়ে কাজ করতে হবে? আসলে আমি যখন, মানে কি বলবো, বাংলাদেশ মুক্তিযুদ্ধ, রাজনীতি, এগুলো বোঝা শুরু করলাম, যদি এভাবে বলি, আর্লি 80s বা মিড 80s-এ। তো যখন আমি এগুলো বোঝা শুরু করলাম, তখনই আমি দেখতে পেলাম যে আসলে সত্যিকার অর্থে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে ইতিহাস আর আমার জেনারেশনের যারা, তাদের মধ্যে যে ধারণা, এটার মধ্যে একটা বিশাল বৈপরীত্য দেখতে পেলাম, মানে বিশাল একটা গ্যাপ।
তো তখন আমার মনে হলো যে কেন এই জেনারেশন, আমার জেনারেশন, আমার বন্ধু বান্ধবরা তারা এতটা ভুল ইতিহাস কেন জানবে, এবং মুক্তিযুদ্ধে যারা নায়ক মহানায়ক তাদের ব্যাপারে একটা অদ্ভুত ধরনের নেতিবাচক একটা ধারণা। তো তখন আমি আরও এটা নিয়ে ইনভেস্টিগেট করা, রিসার্চ করা, পড়াশোনা করা, জানা বোঝার চেষ্টা করলাম, আরও বেশি অবাক হলাম যে সত্যটা একরকম আর সমাজের মধ্যে আমাদের জেনারেশনের মধ্যে একটা অদ্ভুত ধরনের মিথ্যা একটা বিষয় প্রতিষ্ঠিত করার অপচেষ্টা। তখন এটা আমাকে ট্রিগার করে ওই বয়সে। তখন আমার মনে হতো যে এটা কি করে হয় যে একটা দেশ এতটা মিথ্যার উপরে দাঁড়িয়ে সামনের দিকে কীভাবে এগোবে। আর আরও বেশি যেটা মনে হচ্ছে, যেটা আপনি বলেছেন, আমার ফ্যামিলির মধ্যে যেহেতু মুক্তিযোদ্ধা এবং শহীদ অনেকেই আছেন, প্লাস আমার মুক্তিযুদ্ধের ইতিহাসগুলো জানতে গিয়ে, বঙ্গবন্ধুর বিষয় পড়তে যেয়ে, ওনাকে বুঝতে জানতে যেয়ে আমার মনে হচ্ছে যে আমরা যে একটা স্বাধীন দেশে বড় হওয়ার সুযোগ পাচ্ছি, তো এই সুযোগটা তো আমরা পেতাম না যদি বঙ্গবন্ধু জন্ম না হতো। এই জায়গাটিতে একটু আপনার মূল্যায়ন শুনতে চাই, বঙ্গবন্ধুকে নিয়ে আপনার মূল্যায়ন, যেহেতু আপনি দীর্ঘদিন ধরে, আপনি বলছেন তরুণ সময় থেকে আপনি রাজনীতির সাথে যুক্ত এবং ঠিক সেখানে আপনি নিজে লেখাপড়া করে আসলে রাজনীতিটা বোঝার চেষ্টা করেছেন। বঙ্গবন্ধুকে নিয়ে যদি একটু আপনার মূল্যায়নটি বলেন। বঙ্গবন্ধুকে নিয়ে আমার খুবই সিম্পল, মূল্যায়নটা খুবই কঠিন কিছু না, এবং সেটি হচ্ছে যে আমি যখন ওনাকে জানা বোঝা শুরু করলাম, আমার মনে হলো যে এই মানুষটা তার জীবনের সব কিছু দিয়ে দিয়েছেন। তার জীবনের উনি কোনো ধরনের আনন্দ বিনোদন রাখেননি, ওনার সকল ত্যাগ করেছেন শুধুমাত্র এই দেশটাকে স্বাধীন করতে, এবং তার বিনিময়ে আমরা এই স্বাধীনতা উপভোগ করছি। আমার একবার এটাই মূল্যায়ন ছিল, এবং আমি বঙ্গবন্ধুকে যত জেনেছি তত নিজের অজান্তে একটা অদ্ভুত ধরনের কৃতজ্ঞতা বোধে আবদ্ধ হয়েছে, এবং এই কৃতজ্ঞতা বোধ থেকেই নিজের মধ্যে একটা অঙ্গীকার তৈরি হয়েছে, না আমরা তো স্বার্থপর হতে পারি না, যে পড়াশোনা করব, দেশের বাইরে চলে যাব, সেখানে নিজের জীবন নিয়ে শুধু চিন্তা করব, আমাদের তো কিছু দায়িত্ব আছে। মানে এত কষ্ট, এত ত্যাগের ফলে এই যে রাষ্ট্র, এই দেশ, এই স্বাধীনতা, বঙ্গবন্ধুর এত ত্যাগ, তো যে কারণে আমার সবসময় মনে হয়েছে আমি পড়াশোনার জন্য যেখানেই যাই দিন শেষে দেশে ফিরে আসবো, দেশে কাজ করব, এবং আমি ফিরেও আসছি, কাজও করেছি আমার মতন করে, কিন্তু কখনো ওই ধরনের কোনো অ্যাম্বিশন আমার ছিল না। খুব সহজ সরল স্বীকারোক্তি আসলে, বঙ্গবন্ধু আমাদেরকে যে স্বাধীন দেশ দিয়েছেন, আমরা সেই স্বাধীন দেশ উপভোগ করতে পারছি, এর থেকে সহজ হয়তো আর কিছু নেই। এর চেয়ে বড় তো কোনো গিফট হতে পারে না একটা মানুষের জীবনে। আপনি একজন রাজনীতিবিদ, একজন মন্ত্রী, একজন সংসদ সদস্য, সকাল থেকে রাত পর্যন্ত নিশ্চয়ই আপনাকে প্রচুর মানুষের সাথে কথা বলতে হচ্ছে, জনগণের জন্য কাজ করতে হচ্ছে, নিজের এলাকায় যেতে হচ্ছে, সেখানকার উন্নয়নটাও দেখতে হচ্ছে। ছোটবেলার চাঁদাতের কথা বলছিলেন না, যে টেলিভিশন দেখতেন, খুব একটাই টেলিভিশন ছিল, এখন তো অনেকগুলো টেলিভিশন আছে বাংলাদেশে, এতগুলো মিডিয়াকে আপনার মনিটর করতে হচ্ছে, কখনো কি চাপ অনুভব করেছেন? না, আসলে না, মনিটরিং এর পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলি নাই, যেটা হচ্ছে যে তখন ওই যে দর্শক হিসেবে একটা টেলিভিশন, তো ওখানে একটা সুন্দর প্রোগ্রাম হলে মনে হতো অনেক কিছু দেখলাম, তখন তো আনন্দ নিয়ে দেখতে পারতেন, এখন তো একটা কাজের চাপ থাকে না। এখন যেটা হচ্ছে এত টেলিভিশন, এখনো যে আনন্দ নিয়ে দেখতে চাই না বা একজন দর্শক হিসেবে দেখতে চায় না, বিষয়টা এরকম নয়। আমি তো ধরেন মন্ত্রিত্বর যে দায়িত্ব আছে তার পাশাপাশি একজন দেশের নাগরিক, একজন মানুষ, একজন দর্শক, তো সেই জায়গাগুলো তো আছে আমার। আমি সেই পয়েন্ট অফ ভিউ থেকে বলতে যাচ্ছিলাম যে বিটিভির ওই সময় আমাদের একটা টিভি ছিল, কিন্তু ঈদের সময় প্রোগ্রামগুলো দেখে অনেক বেশি আনন্দ পেতাম। এখন আনন্দ কম পাচ্ছি সেটা কিন্তু বলছি না, আমি বলছি বাস্তবতা পরিবর্তনে এত টেলিভিশন চ্যানেল হয়ে গেছে, এত প্রোগ্রাম হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, সবগুলো দেখার সুযোগও হয় না, তো এক্সাইটমেন্টটা কমে গেছে আর কি ছোটোবেলার সময়, সেই অর্থে আমি পার্থক্যটা বোঝাচ্ছিলাম। আর দায়িত্বের অংশ হিসেবে যেটা, তা তো অবশ্যই মনিটরিংয়ের চেয়ে আমরা যেটা হচ্ছে যে একটা সরকার বা একটা রাষ্ট্র তো কিছু নীতিমালা, কিছু আইন কানুন তার উপর ভিত্তি করে চলে, তো আইন তো প্রণয়ন হয় সংসদে, আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের মন্ত্রণালয় সংশ্লিষ্ট যে আইনগুলো আছে সেগুলো সবাই মেনে চলছে কিনা, এখানে আইনের কোনো ব্যত্যয় আছে কিনা, এটাই আমাদের ওভারসি করা আমাদের দায়িত্ব। এর বাইরে আমাদের কোনো কাজ নেই আমি যেটা মনে করি। আরেকটি কাজ হচ্ছে যে আমার মন্ত্রণালয়ের স্টেক হোল্ডার যারা ইলেকট্রনিক মিডিয়া এবং অন্যান্য মিডিয়া বা অন্যান্য যাই আছে, বা সিনেমা, ফিল্ম, এফডিসি এগুলো আছে, আমি চাই যে এগুলোকে একটা পরিবেশ তৈরি করে দিতে, তারা আরও ফ্লারিশ করুক, আরও এগিয়ে যাক, আরও উন্নত হোক, আরও ভালো রেজাল্ট। খুব সহজভাবে বললেন আপনার কাজ, কিন্তু নিঃসন্দেহে কাজগুলো একেবারেই এত সহজ নয়, অনেক গুরুদায়িত্ব আপনার উপরে আছে এবং অনেক কিছু আসলে আপনাকে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে হচ্ছে। এই গল্পগুলো একটু আমরা জানবো, আমাদের একটি বিরতির সময় হয়েছে। দর্শক, রাজনীতিকের অন্দরের ঈদের এই বিশেষ আয়োজনে আমরা একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন।
রাজনীতিকের অন্দরের ঈদের এই বিশেষ আয়োজনে আজকে আমাদের সাথে একান্ত আলাপচারিতায় আছেন মাননীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আলী আরাফাত। মাননীয় মন্ত্রী, আপনি যে কথাগুলো বলছিলেন, আসলে এই যে ছোটবেলার গল্প থেকে শুরু করলাম আমরা, একটা সময় আসলে এসে অনেক ধরনের দায়িত্ব পালন করতে হচ্ছে। এখন অনেকগুলো টেলিভিশন চ্যানেল বাংলাদেশে, সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা কিন্তু অনেকভাবেই আসলে এখন দেখছি সবাই অনেক বেশি ইনভলভ। সেটি নিয়ে একটু জানতে চাই যে সবাই জনসাধারণ খুব সহজেই মত প্রকাশ করার এক ধরনের সুযোগ পাচ্ছেন, সেটি রেগুলেট করা আসলে এখন একটু কঠিন হচ্ছে কিনা, চ্যালেঞ্জিং কিনা আপনাদের জন্য? খুবই চমৎকার একটা প্রশ্ন করেছেন। মত প্রকাশের যে বিষয়টি, সেগুলোকে আসলে আমরা রেগুলেট করতে চাই না, কারণ মত প্রকাশের অধিকার প্রত্যেকটি মানুষের আছে এবং এটাকে আমরা বরং সুরক্ষা করতে চাই। আমরা যে বিষয়গুলোকে দেখতে চাই সেটা হচ্ছে যে মত প্রকাশের নামে এখানে কোনো অপতথ্য বা অপপ্রচার হচ্ছে কিনা। আমরা অপপ্রচারকে রোধ করতে চাই, কারণ অপপ্রচার কিন্তু কোনো ভালো জিনিস নয়, কারোর জন্যই মঙ্গল আনে না। তো আমাদের এটা দায়িত্ব রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, যে আপনি যখন অপপ্রচার করেন, যারা এই অপপ্রচারের শিকার হয় তারা তো ক্ষতিগ্রস্ত হন। তো সেই মানুষগুলোকে সুরক্ষা দেওয়া আমাদের দায়িত্ব। সেই জায়গা থেকে আমরা অপপ্রচারকে বন্ধ করতে চাই। গ্রামে গঞ্জে মফস্বলে নারী পুরুষ নির্বিশেষে বিভিন্ন পর্যায়ের মানুষ কিন্তু অপপ্রচারের শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো সেটা তো আমাদের দায়িত্বের অংশ। কিন্তু মত আপনার যা আছে, যেভাবে চান আপনি প্রকাশ করতে পারেন, সেটা আমার পক্ষে যাক বিপক্ষে যাক, সেটা নিয়ে আমরা এটাকে ওয়েলকাম করি। এই ব্যাপারে কোনো সমস্যা নেই। শুধু অপপ্রচার যেন না হয়, অপতথ্য এবং মিথ্যাচার সেটা যেন না হয়। মন্ত্রী, আপনি হয়তো এই মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত অনেক বেশি তরুণ একজন মন্ত্রী। এর আগে হয়তো আপনার বয়সে কোনো কাউকে আমরা মন্ত্রী হিসেবে দেখিনি এই মন্ত্রণালয়ে। একটু জানতে চাই, আগে যারা ছিলেন তারা নিঃসন্দেহে তাদের সময় অনেক ভালো কাজ করেছেন। যখন এই ধরনের দায়িত্বে আপনি যুক্ত থাকবেন তখন কিছু সমালোচনাও আসবে। সেই জায়গাটা থেকে বাংলাদেশের গণমাধ্যম এখন আসলে আপনার সময়টাতে আপনার হাত ধরে কতটুকু স্বাধীন হতে পেরেছে, ডিজিটাল নিরাপত্তা আইনের মতন একটি বিষয় আমরা দেখেছি, সেই সব কিছু নিয়ে একটু জানতে চাই আপনি আসলে কতখানি এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা করেছেন? সমালোচনাটা যে হয় বা হচ্ছে, এটা কিন্তু খুবই ইতিবাচক একটা দিক। এটার অর্থটা কি, যে এদেশে সমালোচনা করার সেই স্বাধীনতা আছে। কাজে সমালোচনা সেই সমাজে হয় যেখানে সেটা করা যায়। তো এটাকে আমি ইতিবাচকভাবে দেখতে চাই, এক। আর দুই হচ্ছে যে ডিজিটাল নিরাপত্তা আইন যেটি বললেন, সেটি তো নাই আর, এটি কিন্তু এখন নাই। কাজে এটা নিয়ে আসলে এটা ইররেলেভেন্ট, অপ্রাসঙ্গিক। যেটি আছে সেটি হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট, সিএসএ, এবং সেইখানে ডিজিটাল নিরাপত্তা আইনের অনেকগুলি প্রভিশন যেগুলো নিয়ে আপত্তি ছিল অনেকের, সেগুলোকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখন ওগুলো আর নাই। তো এটাও একটা ইতিবাচক দিক যে সরকার তো অবশ্যই আইন করবে, পার্লামেন্টে পাশ হবে, সে আইনের বাস্তবায়ন হবে, এবং করতে গিয়ে যদি কোনো সমস্যা তৈরি হয়, বিভিন্ন মানুষের ওপিনিয়ন আসবে, আমরা একটা ট্রায়াল অ্যান্ড এররের মধ্য দিয়ে যাব। তারপরে সরকার তো রেসপন্সিভ, মানুষের কথা শুনছে বলে তো সরকার আইনকে পরিবর্তন করে মানুষের কথার সাথে সঙ্গতি রেখে সেটা পরিবর্তন নিয়ে আসছে। সো এগুলোকে আমি ইতিবাচকভাবে দেখতে চাই। এবং আমরা তো অনেক এগিয়ে গেছি মাননীয় প্রধানমন্ত্রীর অধীনে। গত 15 বছরে আপনি নিজেই হিসাব করে দেখুন যে গণমাধ্যম কোথায় ছিল, কোথায় এসছে, যে ব্যাপ্তি তার বেড়েছে, বিস্তৃতি ঘটেছে। এটা কিভাবে ঘটলো, কেন ঘটলো? সরকারের যদি কোনো অসৎ চিন্তা থাকতো বা ইচ্ছা থাকতো যে গণমাধ্যমকে কন্ট্রোল করতে চায়, তার উপরে বিভিন্ন ধরনের হস্তক্ষেপ করতে চায়, তাহলে তো প্রথম কাজটি যেটা হতো, এটা ব্যাপ্তি এবং বিস্তৃতি বাড়ানো কোনো চিন্তাই থাকতো না। কারণ যত সংখ্যা কম থাকে তাকে কন্ট্রোল করা সহজ হয়। সংখ্যা যে বাড়িয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, এর অর্থ হচ্ছে উনি গণমাধ্যমকে আরও শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে চেয়েছেন। কিন্তু সংখ্যা বাড়ানোর ফলে যদি কোয়ালিটি কমে যায়, যদি অপপ্রচার অপতথ্য বাড়ে, বিস্তৃত হয়, যদি সেইখানে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, সেখানে যদি বিশৃঙ্খল একটা অবস্থা তৈরি হয়, সেখানে একটা শৃঙ্খলা আনা দরকার। কেন? সরকারের স্বার্থে নয়, কিন্তু গণমাধ্যম এবং পেশাদারিত্বের সাথে যারা সাংবাদিকতা করেন তাদের স্বার্থে। তারা সবার আগে ক্ষতিগ্রস্ত হন, সবশেষে রাষ্ট্রের স্বার্থে। অবশ্যই অবশ্যই। জি, আপনি বারবার মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলছিলেন, তিনি আপনার উপর যথেষ্ট আস্থা রেখে আপনাকে এই দায়িত্ব প্রদান করেছেন। কাজের সুযোগে হোক বা যেভাবেই হোক, আপনার আসলে মাননীয় প্রধানমন্ত্রী খুব কাছাকাছি যাওয়ার সুযোগ হয়েছে। আপনার চোখে মাননীয় প্রধানমন্ত্রীর একটু মূল্যায়ন সম্বন্ধে যদি আমাদের দর্শকদের বলেন। আমি এভাবে বলি, আসলে মাননীয় প্রধানমন্ত্রীকে অল্প কথায় মূল্যায়ন করা সহজ না। আমি অনেক সময় ধরে বলতে হবে, কিন্তু আমি ছোট্ট করে এভাবে যদি বলি, আপনারা নিশ্চয়ই হলিউডের যে কার্টুন অ্যানিমেটেড মুভি লায়ন কিং, এটা দেখেছেন। তো লায়ন কিংয়ের যে গল্পটা, যে যখন সিম্বার বাবাকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়, করে একটা অপশক্তির দখলে চলে যায় পুরো রাজ্য, সিম্বা তখন পালিয়ে চলে যায়। এবং সিম্বা কিন্তু খুব ভালোই ছিল, যদিও তার মনে খুব দুঃখ ক্ষোভ ছিল, তার বাবাকে মেরে ফেলা হয়েছে। তো একটা পর্যায়ে সেই রাজ্যের অনেকেই সিম্বাকে খুঁজে বের করে তাকে বলে যে তোমার ফিরে আসতে হবে, রাজ্য আবার দখলমুক্ত করতে হবে অপশক্তির হাত থেকে, নাহলে তোমার রাজ্যের মানুষ ভালো নেই।
তো তারপরে সিম্বা কিন্তু ফিরে যায় এবং এই অপশক্তির হাত থেকে আবার পুনরুদ্ধার করে সে রাজ্যকে। তো সিম্বার যে জীবনটা, যেটা একটা কল্পিত কাল্পনিক একটা জীবন, শিশুদের জন্য এটা তৈরি করা, কারণ শিশুদেরকে বেসিক্যালি একটা শিক্ষা দেয়া যে অন্যায়ের বিপক্ষে রুখে দাঁড়াতে হয়, সংগ্রাম করে আবার তাকে পরাজিত করতে হয় মানুষের এগিয়ে যাওয়ার স্বার্থে, ন্যায়ের স্বার্থে। তো যে কারণে এই গল্পটা তৈরি করা হয়েছে। তো এই গল্পর মধ্যে সিম্বার জীবনকে যতটা দেখানো গেছে, আমাদের মানে বাস্তব জীবনে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জীবন আরও অনেক বেশি কি বলবো এটাকে কঠিন ছিল। মানে যেটা গল্পের মধ্যে যে কঠিন বাস্তবতাকে আনতে পারেনি রিয়েল লাইফে শেখ হাসিনা, সেই রিয়েল লাইফে সিম্বার রোলটা প্লে করেছেন এবং তার চেয়ে অনেক হাজার গুণ বেশি কঠিন জীবন পার করে। আপনি চিন্তা করেন, একটা মানুষ তার পরিবারের সকল সদস্যকে হত্যা করলো, বঙ্গবন্ধু সহ তার পিতা মাতা। একটা মানুষ তখনই তো আসলে পাগল হয়ে যাওয়ার কথা। সেই মানুষ উনি ফিরে আসলেন বাংলাদেশে, তাকে ফিরতে দেয় না তারা। ফিরে যখন উনি আসলেন জোর করে, তার বাসায় ঢুকতে দেয় না। কত অপপ্রচার, মিথ্যাচার, তার উপরে কত আক্রমণ। কিন্তু উনি অটল থাকলেন যে না, তার বাবা এই দেশ স্বাধীন করেছে, এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে বাবার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। আমার মাঝে মধ্যে মনে হয় খুব সাধারণ মানুষের জীবনে মানে এই ধরনের সম্ভব না। ওনাকে আমার অন্যভাবে অসাধারণ মনে হয় এবং উনি আসলে আমরা আসলে আমাদের এই জেনারেশন, আমাদের এই সময়কালে ওনাকে আমরা বিশ্লেষণ করে ব্যাখ্যা করে ধারণ করার একটা আয়রন লেডির মতো আসলে তিনি ঢাল হয়ে দাঁড়িয়েছেন। আয়রন লেডি তো বটেই, কিন্তু তারও আগে আমার তো সুপারম্যান মনে হয় ওনাকে। মানে আপনি যদি অবজেক্টিভলি জেনুইনলি চিন্তা করেন, এটা আসলে ব্যাখ্যা করার সেই ক্যাপাসিটি আমাদের আছে কিনা সেটাও আসলে। যে জায়গাটিতে ছিলাম আসলে একজন শিক্ষক হিসেবে হয়তো বাংলার প্রধানমন্ত্রীকে এর থেকে সহজভাবে আর কেউ মূল্যায়ন করতে পারতো না। আপনি ঠিক যেভাবে উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝিয়ে বলেছেন। আপনি যখন মন্ত্রী হয়েছেন, এই এত তরুণ বয়সে মন্ত্রিত্বের স্বাদ পাওয়া, সেই সময়টাতে এত কাজ, এত দায়িত্ব, নিশ্চয়ই জনগণের অনেক প্রত্যাশা আপনার উপরে থাকে। জনগণ হয়তো ভাবছে যে এটি করা উচিত ছিল, কিংবা হয়তো আরও অনেকটা এভাবে করা যেতে পারতো। আপনার আসলে কোনো অপ্রাপ্তি আছে কিনা? কখনো মনে হয়েছে কি যে আসলে কাজটি করতে পারলে হয়তো আরেকটু ভালো হতো? কাজের ক্ষেত্রে আমি খুবই কাজ পাগল মানুষ। আমি কিন্তু মানে রেজাল্ট ড্রিভেন। আমি যেটা দায়িত্ব পাই বা কিছু দায়িত্ব নিজ থেকেও নিয়ে নিই, আমার মনে হয় যেটা করতে হবে, আমার যেটা আমার রেজাল্ট প্রডিউস করার প্রয়োজন, এটা সবার জন্য দরকার, গ্রেটার ইন্টারেস্টে, বৃহত্তর স্বার্থে, সেই কাজগুলো আমি যখন রেজাল্ট প্রডিউস করতে পারি না, তখন আমার খুব অস্বস্তি লাগতে থাকে, বিরক্ত লাগে নিজের কাছে। তো এরকম অনেক ক্ষেত্রে অবশ্যই অপ্রাপ্তি আছে, বাট আবার প্রাপ্তিও আছে। আমি কাজটা করে সফলভাবে শেষ করতে পারলে সেখান থেকে আমি অনেক স্যাটিসফ্যাকশন পাই, কারণ তখন আমার মনে হয় না এর বিনিময়ে অন্য কিছু চাই, এটা আমার মনে হয় না। আপনি তো তরুণদেরকে নিয়ে অনেক কাজ করেছেন, আপনার নিজের একটি ফাউন্ডেশন আছে, সেখানে আপনি তরুণদের নিয়ে কাজ করছেন, অনেক ধরনের সামাজিক উন্নয়নমূলক কাজ আপনি করেছেন। সেটাতে একটু জানতে চাই যে তরুণদেরকে নিয়ে যখন কাজ করছেন, নিশ্চয়ই নতুন আরেকটা স্বপ্ন দেখার জায়গা সৃষ্টি হয়। তরুণরা আপনাকে অনেকে এখনো আইডল মনে করছেন। এই সময়টাতে এসে আসলে তরুণদেরকে নিয়ে নতুন করে আরও কিছু ভাবার কোনো সুযোগ আছে কিনা? না, নিশ্চয়ই। মানে যারা যুব সমাজে আমাদের, তারাই তো ভবিষ্যতের আগামী দিনের নেতৃত্ব দেবেন। তো এখানে আমরা যেটা চেষ্টা করেছি বিভিন্ন সময়, তরুণ প্রজন্মে, যারা নতুন প্রজন্মে সবাইকে নিয়ে যে রাজনীতির ব্যাপারটা আমরা একটু আমাদের মতন করে ব্যাখ্যা করেছি। রাজনীতি কিন্তু সহজ না। কেউ যদি চিন্তা করে যে রাজনীতি খারাপ, আমি ওখানে যাব না, তাহলে সেটা রাজনীতি না। কিন্তু একটা কঠিন বাস্তবতা এসে শক্ত হাতে হাল ধরে সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে খারাপটাকে ভালো করতে চাওয়ার চেষ্টাটাই রাজনীতি। আপনি আওয়ামী লীগের থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন, সেটি নিয়ে একটু জানতে চাই। এরকম কোনো ফর্মাল পজিশন ছিল না। আমি থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে আসলে ওইভাবে কোনো কাজও করিনি। আমি আমার মতন করে যেটি বললাম, যে আমার মেধা, আমার শ্রম, আমার জ্ঞান বুদ্ধি, আমার সময়, আমার সব কিছু দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের ক্ষেত্রে আমার মতো করে আমি ক্ষুদ্রভাবে অবদান রাখার চেষ্টা করেছি। তো মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগ, যেখানে খোদ বঙ্গবন্ধুর কন্যা নেতৃত্বে আছেন। তো আমার মনে হচ্ছে যে আমরা এই বাংলাদেশকে ঘিরে যে স্বপ্ন আমাদের যা চাই, এই স্বপ্নের বাস্তবায়ন শুধুমাত্র বঙ্গবন্ধু কন্যার হাত ধরে হবে এবং হয়েছেও। তো ওনাকেই যদি আমরা ওনার হাতকে শক্তিশালী করতে পারি আমাদের মতন করে, আমাদের স্বপ্নগুলো একে একে পূর্ণ হবে। কাজে আমি এটাকে এই জন্য আমার কাজটাকে আমি ডিফাইন করে নিয়েছি যে বঙ্গবন্ধু কন্যার সমর্থনে আমরা আমাদের সব কিছু দিব, বাকি কাজ ওনার হাত ধরে অটোমেটিকলি হবে। আপনি চিন্তা করেন, এভাবে যদি বলি, বঙ্গবন্ধু কন্যা যখন প্রথম বললেন যে উনি যুদ্ধাপরাধের বিচার করবেন, আমাদের অনেকে বিশ্বাস হয়নি যে এতদিন পর এটা সম্ভব। কিন্তু যখন হয়ে গেল, আমরা বোকা হয়ে গেলাম। সেই সময়টাতেও আপনার একটা সক্রিয় ভূমিকা ছিল। অবশ্যই আমি পুরোপুরি ইনভলভ ছিলাম এটার সাথে। আমি দেশে যখন 2005-এ ফিরে এসেছিলাম, তখন থেকে আমরা এগুলো নিয়ে কাজ করেছি। তো
তারপরে বঙ্গবন্ধু কন্যা যখন বললেন, উনি ক্ষমতায় আসলেন দ্বিতীয়বার আর কি 2009, উনি বললেন যে বাংলাদেশের পুরো মানুষকে, পুরো দেশকে বিদ্যুতের কানেক্টিভিটিতে আনবেন। তখন 47% মানুষ বিদ্যুৎ পায়, 53% মানুষ 24 ঘন্টা বিদ্যুৎ পায় না। এটা আমরা অনেকে বিশ্বাস করিনি। উনি যখন বললেন আমরা অন্তরিক্ষে স্যাটেলাইট পাঠাবো, অনেকে আমরা বিশ্বাস করতে পারি না। উনি যখন বললেন আমরা সমুদ্র সীমা এটা আরবিট্রেশন করে জয়ী হয়ে এটা আমরা দখল নিব, তারপর আমরা সাবমেরিন, অবাস্তব মনে হচ্ছে। উনি বললেন ঢাকা শহরের মতন ঘিঞ্চি শহরে আপনার মেট্রো রেল হবে, কিভাবে সম্ভব, এরকম মনে হচ্ছে আমাদের। এরকম বহু কিছু, আর আমি একটার পর একটা বলতে পারবো। উনি অবিশ্বাস্য গোল সেট করেন, আমরা বিশ্বাস করি না, উনি আমাদেরকে বোকা বানিয়ে এটা করে ফেলেন। তো উনি এমন একটা নেতা যিনি মানে গোলটাই সেট করেন যেটা কেউ বিশ্বাসই করতে পারেন, এবং সেটাকে আবার অ্যাচিভ করে দেখিয়ে দেন ওনার লাইফ টাইমে। এটা একটা আনপ্রেসিডেন্টেড, একটা নজিরবিহীন এরকম নেতৃত্ব, এটা চিন্তার বাইরে আসে। এই যে স্বপ্নকে আমরা সত্যি হতে দেখছি, একের পর এক উন্নয়নকে আসলে আমরা চোখের সামনে হতে দেখছি। এই যাত্রায় তো আপনারা যারা রাজনীতি করছেন, জনগণের হয়ে কাজ করছেন, আপনাদের একটা দীর্ঘ জার্নি আছে। সেখানে নিঃসন্দেহে আপনাদের সাথেও অনেকের একটা অবদান আছে, আপনার বন্ধুদের অবদান আছে, আপনার পরিবারের অবদান আছে। একটু বন্ধুদের গল্প শুনতে চাই। এত গম্ভীর কাজ করার পর আসলে বন্ধুদের নিয়ে একটু বেড়াতে যাওয়ার সুযোগ হয় কিনা, বা বন্ধুদের নিয়ে আলাদা করে আড্ডা দেওয়ার সময় হয় কি? এখন হয়ে গেছে কি, আমরা হয়ে গেছি আসলে হিউম্যান বিং না, আমরা পলিটিক্যাল বিং হয়ে গেছি। বন্ধুদের নিয়ে বসে আড্ডা দিতে গেলেও পলিটিক্সের কথা চলে আসে। ছোটবেলায় বন্ধুরা কি একটু ভয় পায় এখন মন্ত্রী হবার পর? না না না, সত্যি কথা বলতে যে আমি ছোটবেলায় অনেক বন্ধুদের ক্ষেত্রে যেটা হয়েছে, দেশে অনেকেই নাই, বাইরে চলে গেছে, বিভিন্ন জায়গায় আছে, খুব যে তাদের সাথে আবার যোগাযোগ আছে বা ঘনিষ্ঠতা আছে, মাঝে মধ্যে দেশে আসলে হয়তো দেখা টাকা হয়। আর যেটা হয়, সময়ের সাথে সাথে নতুন বন্ধু তৈরি হয়, ঘনিষ্ঠতা বাড়ে। অনেকের ক্ষেত্রে আপনি দেখবেন যে ধরেন গত 30 বছরে চেনেন, কিন্তু অনেক বেশি সময় একসাথে কাটানো হয়নি। অনেকে হয়তো গত আপনি 10 বছরে চেনেন, কিন্তু অনেক বেশি সময় একসাথে কাটিয়েছেন, অনেক বিষয় নিয়ে আলাপ করেছেন, অনেক ইনভলভমেন্ট ছিল, ইন্টারাকশন ছিল। তো বন্ধুত্বের বিষয়গুলো কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। তো বন্ধুত্ব কিন্তু এমন না যে 50 বছর আগে যেটা ছিল সেটা এখনও আছে বা ভবিষ্যতেও থাকবে। এগুলো পরিবর্তন হয়, অনেকে থাকে, অনেকে থাকেন না, অনেকে নতুন করে তৈরি হয়। তো সব মিলে যদি বলি, হ্যাঁ, এই মুহূর্তে আমার ধরেন বন্ধু বান্ধব এবং যাদের সাথে, এটা সবাই কম বেশি পলিটিক্স নিয়ে ইন্টারেস্টেড, পলিটিক্যাল ইস্যুগুলো নিয়ে আলাপ হয় আমাদের। অন্যান্য ব্যক্তিগত বা আদার ইস্যুজে আমাদের খুব কম হয় যে একটা সিনেমা নিয়ে আলাপ করছি, বাট মিউজিক নিয়ে করতে চাই, কিন্তু ঘুরে ফিরে শুরু করলে দেখা যায় যে ঘুরে রাজনীতি, বিশ্ব রাজনীতি, জিও পলিটিক্স, এগুলো মধ্যে চলে সবকিছু আসলে দেশকে নিয়ে, রাষ্ট্রকে নিয়ে, বা কোনো একটা পলিসি, হ্যাঁ, পলিসি নিয়ে কিভাবে ইনফ্লেশন কমানো যায়, কি কি আলাপ আছে, এটা নিয়ে তর্ক হচ্ছে, বিতর্ক হচ্ছে, কিছু এগ্রিমেন্ট হচ্ছে কিন্তু হচ্ছে না। তো এগুলো আসলে এখন মাথার মধ্যে বেশি ঢুকে গেছে। একজন শিক্ষক যিনি আসলে রাষ্ট্রকে গড়তে চাইছিলেন, তার পুরো ধ্যান চিন্তা সবকিছু আসলে সেই দেশটিকে নিয়ে। এরপর একটু আপনার আনন্দ বেদনার জায়গাগুলো নিয়ে আমরা জানবো। কাজের সময় আনন্দ বেদনার কতখানি এসছে, কতখানি প্রাপ্তি অপ্রাপ্তি আছে। আরেকটি বিরতি নিয়ে ফিরতে হবে আমাদের। দর্শক, রাজনীতিকের অন্দরে আরও একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন, কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি। ঈদের দিনের এই বিশেষ আয়োজন রাজনীতিকের অন্দরে আমরা একান্ত আলাপচারিতায় আছি মাননীয় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রীর সাথে। মাননীয়, যে জায়গাটিতে আমরা ছিলাম, আনন্দ বেদনার গল্প। দীর্ঘ একটা সময় আপনার এবং ছোটবেলা থেকে আপনি রাজনৈতিক জীবন দেখেছেন, আপনার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। সবকিছু নিয়ে একটু জানতে চাই, এই যে জীবনের এই পর্যায়টিতে এসে আসলে কতখানি মনে হয়েছে যে যা ভেবেছেন সেটি করতে পেরেছেন, কিংবা কতখানি আসলে বেদনা কাজ করে? না, আমি যেটা মনে করি যে আমার ছোটবেলা যেভাবে কেটেছে, যে বাংলাদেশ দেখেছিলাম, সেই বাংলাদেশ আজকে অনেক দূর এগিয়ে গেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, ওই সময় তো মানে জয় বাংলাই বলা যেত না, বঙ্গবন্ধুকে নির্বাসনে পাঠিয়েছিল, মুক্তিযুদ্ধের চেতনার কোনো কিছুই ছিল না। তো সেই জায়গা থেকে আজকে বাংলাদেশ কিন্তু আবার ঘুরে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের বাংলাদেশ, উন্নয়নের বাংলাদেশ, অগ্রগতির বাংলাদেশ হয়েছে। তো সেদিক থেকে আমি কিন্তু একদিক থেকে স্যাটিসফাইড যে, এবং যতটুকু হয়েছে আমি মনে করি যে অনেক ভালোই হয়েছে। আমি আসলে খুব র্যাশনালি চিন্তা করি অর্জনগুলোকে, কতটুকু পেলাম না সেগুলো নিয়ে কিন্তু আমি অনেক বেশি যে খুব দুঃখিত হয় বিষয়টা এরকম নয়। আমি সবসময় চেষ্টা করি মানে বেস্ট পসিবল রেজাল্ট প্রডিউস করতে, সেই তাগিদটা থাকে। বাট অ্যাট দ্য সেম টাইম আমি অ্যাজ এ পার্সন যদি বলেন, আমি খুবই কন্টেন্টেড হিউম্যান বিং। আমি এই সেন্সে যে আমার যতটুকু আছে, যতটুকু আমি অর্জন করেছি বা পেয়েছি, সেটা নিয়ে আমি খুবই স্যাটিসফাইড। কি পেলাম না সেটা নিয়ে আমি খুব বেশি চিন্তা করি না, কি পেয়েছি এবং কি দিতে পারছি সেটা নিয়ে আমি চিন্তা করি। এরপর আপনি পরপর দুবার কিন্তু জয়ীও হয়েছেন, আপনি এমপি হয়েছেন। জয় পরাজয় বিষয়টি নিয়ে কখনো ভেবেছেন যদি পরাজিত হতেন? না, পরাজিত হওয়ার বিষয়ে অবশ্যই ভেবেছি যে যদি পরাজিত হতাম তাহলে
নিশ্চয়ই ভালো লাগতো না, কিন্তু জয়ী হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টাটা করেছি, সেভাবেই কাজ করেছি। তবে একই সাথে এটুকু বলতে চাই যে আমি সবসময় একটা অনেস্ট এফোর্ট দিয়েছি যেখানে আমি গেছি। আমার শ্রম, মেধা, সময় এবং আমি জেনুইন একটা এফোর্ট আমার দেওয়ার সবসময় চেষ্টা থাকে, এবং তারপরে যদি আমি কখনো কোথাও পরাজিত হই সেটাও আমি মেনে নেব, কোনো অসুবিধা নাই। তবে নিশ্চয়ই আবার জয়ী হওয়ার জন্য চেষ্টা করব। এবং সেই সময়টাতে নিশ্চয়ই আপনি জনগণের জন্যই কাজ করতেন। অবশ্যই, স্বপ্নের অবশ্যই। কথা আপনি বলছিলেন, যেই দৃশ্যমান অর্জনের কথা আমরা শুনলাম এতক্ষণ আপনার কাছে, সেই অর্জনগুলো নিয়ে একটু জানতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী আরও এগিয়ে নিয়ে যেতে চাইছেন বাংলাদেশকে। আমরা স্মার্ট বাংলাদেশ দেখতে চাই, আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। সেই বিনির্মাণের স্বপ্নতে আপনাদের মতো যারা তরুণরা আছেন তারা নিঃসন্দেহে মুকুটের একটি পালক। আপনাদের গল্পটা একটু শুনতে চাই, সেই বিনির্মাণে আপনারা কতখানি এগিয়ে যেতে চান? আচ্ছা, এটা খুবই চমৎকার একটি প্রশ্ন। আমরা তো দৃশ্যমান উন্নয়নের কথা বললাম, কিন্তু এই দৃশ্যমান উন্নয়নগুলি এমন একটি জায়গায় প্রভাব ফেলেছে, সেটি অদৃশ্যমান, কিন্তু এটি আরও বড় উন্নয়নের দিকে আমাদের নিয়ে যাবে। সেটি হলো যে আজকে থেকে 15 বছর আগে যখন আমরা চিন্তা করতে পারতাম না যে এখানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হতে পারে, যখন চিন্তা করতে পারতাম না নদীর তলদেশ দিয়ে টানেল সম্ভব, তো সেই চিন্তাগুলো এখন করতে পারি। এবং তাতে কি হয়েছে, এই প্রজন্মের দুঃসাহস বেড়ে গেছে। এইটাকে মনিটরি টার্মসে এক্সপ্রেস করা যায় না, এটার ভ্যালু নির্ধারণ করা যায় না। আমাদের যে প্রশাসন, ব্যুরোক্রেসি, তাদের সক্ষমতা বেড়ে গেছে। তারা ভুল করেছে অনেক কিছু করতে যেয়ে, কিন্তু এর ফলে তারা শিখেছে, তাদের ডিএনএর মধ্যে যে অভিজ্ঞতা ঢুকেছে। মাননীয় প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় অর্জন আমি মনে করি এই দেশকে, এই জাতিকে, এই প্রজন্মকে যে সাহসটা দিয়েছেন, বড় স্বপ্ন দেখার যে সাহস, দ্যাট ইজ দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট অফ আর। এবং এইটি বাংলাদেশকে আগামী দিনে এক্সপোনেনশিয়াল এগিয়ে নিয়ে যাবে। আপনি যখন কথাগুলো বলছিলেন, কোথাও না কোথাও আমিও আসলে এক ধরনের সাহস পাচ্ছিলাম যে আমিও তো আসলে এই দেশেরই নাগরিক। এত কিছু হচ্ছে, তার মানে আরও হয়তো অনেকটা আমরা এগিয়ে যেতে পারবো। সেই জায়গা থেকে জীবন নিয়ে আসলে আপনার একটু ভাবনা জানতে চাই। জীবন নিয়ে কখনো ভেবেছেন যে একটা পর্যায়ে গিয়ে যখন আসলে এই কাজগুলো আর থাকবে না, কাজগুলো করবার মতো হয়তো ক্ষমতা থাকবে না, যেটা স্বাভাবিক, ন্যাচারালি আমাদের সবার হবে, সেই সময়টাতে কি করবেন? অবসরটা কিভাবে যাপন করবেন? লেখালেখি করে, বা আমার মনে হয় আমার চিন্তাগুলো আমি লিপিবদ্ধ করতে চাই, আমার অভিজ্ঞতাগুলো লিপিবদ্ধ করতে চাই। আর জীবনটা খুবই অদ্ভুত একটা ব্যাপার। জীবনের সাথে সময়ের একটা সম্পৃক্ততা আছে, সময়ের কিছু সায়েন্টিফিক ডেফিনেশন আছে, এগুলো নিয়ে আমি খুব ইন্টারেস্ট নেই, পড়াশোনা করি, বোঝার চেষ্টা করি। মৃত্যু নিয়ে কখনো ভেবেছেন? হ্যাঁ, অবশ্যই ভেবেছি, নিশ্চয়ই ভেবেছি। মৃত্যুর পরে অভিজ্ঞতা কেমন হবে এগুলো নিয়েও চিন্তা করেছি। মৃত্যুটা আসলে কি এটাও ভেবেছি, যে আমরা যদি পৃথিবীতে একটা প্ল্যানেট, এই ইউনিভার্সের মধ্যে আরও অনেক সোলার সিস্টেম প্ল্যানেট আছে, তো আমরা যদি একটা সোলার সিস্টেম থেকে আরেকটা সোলার সিস্টেমে যেতে পারি, সেই স্পিড যদি আমাদের হয়, বা একটা গ্যালাক্সি থেকে আমরা যদি অন্য কোনো গ্যালাক্সিতে যেতে পারি, বা ইউনিভার্সের শেষ প্রান্তে গেলাম, তা মৃত্যুর পরে কি সেই প্রান্তে যাব, নাকি তারও বাইরে কোথাও, নাকি এটা অন্য কোনো ডাইমেনশন, এগুলো ভেবেছি। এগুলো নিয়ে কিছু পড়াশোনা করার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি। আবার এটাও মনে হচ্ছে যে পুরো ইউনিভার্সটা আমরা যেটা দেখি, যে দ্য ওয়ে উই সি ইট, যে দেখেন আপনি এখানে বসে কথা বলছি, যখন আপনি ইন্টারভিউ শুরু করেছেন, এই পৃথিবীটা ইউনিভার্সে যেখানে ছিল এখন ওখানে নাই, কিন্তু এটা কিন্তু মুভ করছে খুবই ফাস্ট একটা গতিতে, এটা অন্য জায়গায়। তো এই যে যাওয়ার পথে পৃথিবী কি হচ্ছে, ইটস ইজ ফুল অফ আনসার্টেনিটি। তো জীবনটা এরকম, এখন মৃত্যুর পরে বিষয়গুলি কেমন হবে সেইগুলো আসলে মানে খুবই ইন্টারেস্টিং। আর আমি ভাবিয়ে তুলে, মানে আমি খুব মানে কি বলবো, এটা নিয়ে আমি কনসার্ন হই না, আমি আরও ইন্টারেস্ট পাই বোঝার জন্য। তবে দিন শেষে মনে হয় আমরা খুবই হেল্পলেস ইন এ সেন্স, আমরা খুব কম জানি, আমরা কিন্তু বেশি জানি না। মাননীয় মন্ত্রী, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আগামীর বাংলাদেশকে আপনি কোথায় দেখতে চান? আপনি যে মন্ত্রণালয় নিয়ে কাজ করছেন, সেই মন্ত্রণালয় আসলে খুবই সংবেদনশীল একটি মন্ত্রণালয়, যেহেতু পুরো আসলে সম্প্রচার জায়গাগুলোকে আপনাকে দেখতে হচ্ছে। কোথায় আসলে ভবিষ্যৎটা কীভাবে চিন্তা করছেন, পরিকল্পনা কি? আগামী বাংলাদেশকে দেখতে চাই বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রচেষ্টা, প্রণন্ত প্রচেষ্টা, সেই প্রচেষ্টা যেখানে নিতে চান সেখানেই। সেটি খুবই সিম্পল। আবার বলি, আমরা স্বাধীন হয়েছি তো এই দেশটা, আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই যে আমাদের মৌলিক যে চাহিদা, এই চাহিদা তো পূরণ করতেই হবে। কিন্তু ডেফিনেশন অফ ফ্রিডম বা ইন্ডিপেন্ডেন্স আমার কাছে মনে হয় না যে শুধু এগুলো, যেটা আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে জেনেছি বা শিখেছি, যে বঙ্গবন্ধু বলেছিলেন না যে বাংলাদেশকে, বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না, মূল স্বাধীনতার চেতনা ওখানে আছে। আমাদেরকে যেই ছোট করার চেষ্টা করুক, খাটো করার চেষ্টা করুক,
আমাদেরকে দাবায় রাখতে পারবে না। আমরা আত্মমর্যাদার সাথে দাঁড়াবো পৃথিবীতে, সেটাই আমাদের স্বাধীনতার মূল জায়গা। শুধু মৌলিক চাহিদা পূরণ নয়, আত্মমর্যাদার জায়গাটা আমরা তৈরি করতে চাই। বাংলাদেশি হিসেবে যাতে আমরা গর্ববোধ করে প্রতিটি জায়গায় প্রতিটি বার বলতে পারি, সেই জায়গাটি নিয়ে আপনি বলছিলেন। একেবারে শেষ সময়ে আমরা আজকের ঈদের বিশেষ দিনে আপনি আপনার অত্যন্ত ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন। আমরা নিজেরা আসলে একটু ভয়ে ছিলাম যে আপনার সময় আদৌ আমরা পাবো কিনা। একটু শেষ সময় যদি দেশ টেলিভিশনের দর্শকদের উদ্দেশ্যে ঈদের এই দিনটিতে কিছু বলেন। না, নিশ্চয়ই। ধন্যবাদ আপনাকে, দেশ টিভিকে ধন্যবাদ আপনাদের সময় এবং ইন্টারভিউয়ের জন্য। আমি দেশ টিভির সকল কর্মকর্তা, কর্মচারী, কলাকুশলী সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। দেশ টিভির সকল দর্শকদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। দেশ টিভির জন্য শুভকামনা। আপনার সাথে এই পুরো আলাপচারিতায় আসলে আমার যেটি মনে হচ্ছে, আমি একজন শিক্ষকের সাথে আলাপ করলাম, আমি একজন রাজনীতিবিদের সাথে আলাপ করলাম, তবে সর্বোপরি আমি এমন একজন মানুষের সাথে আলাপ করলাম যার চিন্তা, ধ্যান, ধারণা সব কিছু মিলিয়ে আসলে বাংলাদেশ, বঙ্গবন্ধু এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের দেখানো পথে যিনি হাঁটছেন, সেই পথে তিনি হয়তো বাংলাদেশের তরুণদেরকেও নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সেই জায়গাটি কিংবা তার সেই চাওয়াটি, প্রাপ্তিটি পূরণ হোক, সেই প্রত্যাশা রাখতে চাই। ঈদের এই বিশেষ দিনে মাননীয় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রীর সাথে এই বিশেষ আয়োজন থেকে আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। ঈদ মোবারক।